গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ থাকছে এর তৃতীয় পর্ব। একদিনের ঘটনা বলি। সেদিন বেলা 4টার সময় অত্যন্ত গরমে কাজে মন বসাতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি। এমন সময় রামবীর সিং আসিয়া এত্তেলা করিল। কাছাড়ে পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজন কি অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে। সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে। বাহিরে গিয়া দেখিলাম, সত্যই দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়াইয়া মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এদিকে আসিতেছে। কাছাড়ের শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হা করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি দুজন সিপাহী পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে। লোকটাকে যখন আনা হইল দেখিলাম তাহার গায়ে কোনো জামা নাই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি, চেহারা ভালো রং, গৌরবর্ণ, কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ। গালে 2 কষ বাহিয়া ফেনা বাহির হইতেছে, চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল। মুনীশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল। তাহার পর তাহাকে বসাইয়া হা করাইয়া দেখা গেল জিভ ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে। অতি কষ্টে জিভটা মুখের এক পাশে সরাইয়া একটু একটু করিয়া তার মুখে জল দিতে দিতে আধ ঘন্টা পরে লোকটা কথিচোত সুস্থ হইল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস ও গরম জল 1 গ্লাস তাহাকে খাইতে দিলাম। ক্রমে ঘণ্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। শুনিলাম তার বাড়ি পাটনা। গালার চাষ করিবার উদ্দেশ্যে সে এই অঞ্চলে কুলের জঙ্গলে অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ 2 দিন পূর্বে। তারপর দুপুরের সময় আমাদের মহলে ঢুকিয়াছে এবং একটু পরে দিগ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা, বিশেষত বিদেশি লোকের পক্ষে। কালকার ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমে বাতাসে দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে। কোথাও এক ফোঁটা জল পাই নাই, একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই। রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল। আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে। মাথা ঠান্ডা রাখিলে সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না, অন্তত পূর্ণিয়াও ফিরিয়া যাইতে পারত। কিন্তু ভয়ে দিশেহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করিয়াছে আজ সারা দুপুর। তাহার পর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে। কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে, সেদিক হইতে লবটুলিয়া পর্যন্ত 10-12 বর্গমাইল ব্যাপী বনপ্রান্ত সম্পূর্ণ জনমানব শূন্য। সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শুনে নাই। আরও তাহার আতঙ্ক হইবার কারণ সে ভাবিয়াছিল তাহাকে জঙ্গলের মধ্যে জিন পড়িতে পাইয়াছে, মারিয়া না ফেলিয়া ছাড়িবে না। তাহার গায়ে একটা জামা ছিল, কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পর এমন গা জ্বলনি শুরু হইয়াছিল যে জামাটা খুলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে। এই অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারি হনুমানে ধবজার লাল নিশানটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ বেঘরে মারা পড়িত। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম নৈরত কোণে মাইলখানেক দূরে জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধূমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লক লক করিয়া বহুদূর আকাশে উঠিতেছে। সেদিন আবার দরুণ পশ্চিমে বাতাস, লম্বা লম্বা ঘাস ও বনঝাউয়ের জঙ্গল সূর্যতাপে অর্ধশুষ্ক হইয়া বারুদের মতো হইয়া আছে। এক এক সফুলিঙ্গ পরিবার মাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে। সেদিকে যতদূর দৃষ্টি যায় ঘন নীল বর্ণ ধূমরাশি ও অগ্নিশিখা, আর চটচট শব্দ। ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ি বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়েকখানা খড়ের বাংলোর দিকেই। সকলের মুখ শুকাইয়া গেল। এখানে থাকিলে আপাতত তো বেড়ার আগুনে ঝলসায় মরিতে হয়, দাবানল তো আসিয়াই পড়িল। ভাবিবার সময় নাই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ, সর্বস্ব মজুদ, এ বাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই, এসব তো যায়।
সিপাহীরা শুষ্ক মুখে ভীত কণ্ঠে বলিল, আগ তো আগ হইল হুজুর। বলিলাম, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে। জন কতক লোক লাগিয়া গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করতে। জঙ্গলের মধ্যে বাথান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চোরের প্রজা 2-10 জন ছুটিয়া আসিল কাছারি রক্ষা করতে। কারণ পশ্চিমা বাতাসে বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছে কাছারি ঘোর বিপন্ন। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভাঙিয়া ছিড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীলগায়ের দল প্রাণভরে দৌড়িতেছে, শিয়াল দৌড়িতেছে, কান উঁচু করিয়া খরগোশ দৌড়িতেছে, একদল বন্য শুকর তো ছানাপোনা লইয়া কাছারি উঠান দিয়া দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায় ছুটিয়া গেল। ও অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে। এক ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া শোঁ করিয়া উড়িয়া পলাইল, পিছনে পিছনে একটা বড় ঝাঁক লাল হাঁস, আবার এক ঝাঁক বনটিয়া, গোটা কতক শিল্লি। রামবীর সিং চাকলাদার অবাক হইয়া বলিল, পানি কাহা নেই সে? আরে এ লাল হাঁস का जरा कहाँ से आया? ভাই রামলগন। গোষ্ঠমোহরি বিরক্ত হইয়া বলিল, আহ বাপু রাখ, এখন প্রাণ নিয়ে টানাটানি, লাল হাঁস কোথা থেকে এলো তার কৈফিয়তে কি দরকার? আগুন 20 মিনিটের মধ্যে আসিয়া পড়িল। তারপরে 10-15 জন লোক মিলিয়া প্রায় ঘণ্টাখানিকে আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! জল কোথাও নাই, আধকাঁচা গাছের ডাল ও বালি এইমাত্র অস্ত্র। সকলের মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে। সর্বাঙ্গে ছাই ও কালি, হাতে শিরা ফুলিয়া উঠিয়াছে, অনেকের গায়ে ফোসকা। এদিকে কাছারির সব জিনিসপত্র, বাক্স, খাট, দেরাজ, আলমারি তখনও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খলভাবে উঠানে ফেলা হইতেছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে? মুহুরীবাবুকে বলিলাম, ক্যাশ আপনার জিম্মায় রাখুন, আর দলিলের বাক্সটা। কাছারির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বাহিয়া নিমিষের মধ্যে পূর্বমুখী ছুটিল। কাছারিটা কোনো ক্রমে রক্ষা পাইয়া গেল এ যাত্রা। জিনিসপত্র আবার ঘরে তোলা হইল, কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিব্বা প্রলয়ঙ্কারী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছিল। 2-3 দিন পরে খবর পাওয়া গেল কারো কুশি নদীর তীরবর্তী কদর্মে 8-10টা বন্য মহিষ, 2টি চিতাবাঘ, কয়েকটা নীলগাই হাবড়ে পড়িয়া পুতিয়া রইয়া আছে। ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদীর ধার দিয়া ছুটিতে ছুটিতে হাবড়ে পড়িয়া গিয়াছে, যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশিও কারো নদী প্রায় 8-9 মাইল দূরে। বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়া গিয়ে আষাঢ় পড়িল। আষাঢ় মাসে প্রথমেই কাছারি পুণ্যা উৎসব। এই জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল কাছারি পুণ্যার দিন অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব। নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গণেরই তেওয়ারিকে পাঠাইয়া দূরে দূরে বস্তির লোকদের নিমন্ত্রণ করিলাম। পুণ্যাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপটিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল। পুণ্যাহের দিন আকাশ ভাঙিয়া পড়িল। এদিকে দুপুর হইতে না হইতেই দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারা বর্ষণ উপেক্ষা করিয়া কাছারিতে পৌঁছিতে লাগিল। এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না। দলের মধ্যে অনেক মেয়ে ছেলে পুলে লইয়া খাইতে আসিয়াছে। কাছারির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম। পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল। এদেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নাই, এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না। বাংলাদেশ যতই গরিব হোক, এদেশের সাধারণ লোকদের তুলনায় বাংলাদেশের গরিবের লোকও অনেক বেশি অবস্থাপন্ন। ইহারা এই মুষলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা, টক দই, ভেলিগুড় ও ওলাড্ডু। কারণ ইহাই এখানে সাধারণ ভোজের খাদ্য। 10-12 বছরে একটি অচেনা ছোকরা সকাল হইতে খুব খাটিতেছিল। গরিব লোকের ছেলে, নাম বিশুয়া। দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে। বেলা 10টার সময় সে কিছু জল খাবার চাহিল। ভাড়ারের ভার ছিল লবটুলিয়ার পাটোয়ারির উপর। সে এক খুচি চীনা দানা ও একটু নুন তাহাকে আনিয়া দিল।
আমি পাশেই দাঁড়াইয়াছিলাম। ছেলেটি কালো কুচকুচে, সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর। সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কিনী আট হাতে থান কাপড়ে খুঁট পাতিয়া সেই তুচ্ছ জলখাবার লইল, তখন তাহার মুখে সে কি খুশির হাসি! আমি বলিতে পারি, অতি গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনোই খাইবে না। খুশি হওয়া তো দূরের কথা, কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ পাইয়াছে, তাহাতে মুখরোচক সুখাদ্যের হিসাবে তাহাকে উল্লেখ কখনোই করিতে পারিব না। বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল। বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে তিনটি স্ত্রীলোক উঠানে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে। সঙ্গে দুটি ছোট ছোট ছেলে মেয়েও। তাহাদের পাতে চিনার দানা আছে, কিন্তু দই বা ভেলিগুড় কেহ দিয়া যায় নাই। তাহারা হা করিয়া কাছারি ঘরের দিকে চাহিয়া আছে। পাটোয়ারিকে ডাকিয়া বলিলাম, এদের কে দিচ্ছে? এরা বসে আছে কেন? আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসিয়াছে বা কে? পাটোয়ারি বলিল, হুজুর, ওরা যাতে দোসাদ। ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে। কোনো ব্রাহ্মণ ছত্রী কি গাঙ্গতা সে জিনিস খাবে না? আর এই জায়গায় বা কোথায় আছে বলুন? ওই গরিব দোসাদদের মেয়ে কয়টির সামনে গিয়ে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করতে লাগিল। সামান্য চিনার দানা, গুড় ও জল, টক দই এক একজনকে যে পরিমাণ খাওয়াইল, চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে। এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম, দোসাদদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব। সপ্তাহখানিক পরেই পাটোয়ারিকে দিয়া দোসাদপাড়া মেয়ে কয়টি ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম। সেদিন তাহারা যা খাইল, লুচি, মাছ, মাংস, ক্ষীর, দই, পায়েস, চাটনি, জীবনে কোনোদিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করে নাই। তাদের বিস্মিত আনন্দিত চোখ মুখে সে হাসি কতদিন আমার মনে ছিল। সেই ভবঘুরে গাঙ্গতা ছোকরা বিশুয়াও সে দলে ছিল। সার্ভে ক্যাম্পে থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি। বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে। পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে। এত বড় একটা তাল যে একজন লোকই হলই বা হিন্দুস্তানি মানুষ তো বটে, কি করিয়া অত ছাতু খাইতে পারে, এ আমার বুদ্ধির অগোচর। আমায় দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া বলিল, ম্যানেজার সাহেব, থোড়া জলখাই করতে হে হুজুর। মাফ কিজিয়ে। একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জল খাবার খাইতেছে। ইহার মধ্যে মাফ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না। বলিলাম, খাও খাও, তোমায় উঠতে হবে না। নাম কি তোমার? লোকটা তখনও বসে নাই। দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল, গরিবকা নাম ধাওতাল সাহু হুজুর। চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স 60-এর উপর হইবে। রোগা লম্বা চেহারা, গায়ের রং কালো, পরনে অতি মলিন থান ও মেরজাই, পা খালি। ধাওতাল সাহুর সঙ্গে এই আমার প্রথম আলাপ। কাছারিতে আসিয়া রামজোত পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ধাওতাল সাহুকে চেনো? রামজোত বলিল, জি হুজুর, ধাওতাল সাহুকে এ অঞ্চলে কে না জানে। সে মস্ত বড় মহাজন, লক্ষপতি লোক। এদিকে সবাই তার খাতক। নগছিয়া তার ঘর। পাটোয়ারির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম। লক্ষপতির লোক বোরের মধ্যে বসিয়া ময়লা উড়ানের প্রান্তে একতাল নিরুপরণ কলাইয়ের ছাতু খাইতেছে। এই দৃশ্য কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন। ভাবিলাম, পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে, কিন্তু কাছারিতে যাহাকে জিজ্ঞাসা করি সেই ওই কথাই বলে। ধাওতাল সাহু, তার টাকার লেখাজোখা নেই। ইহার পরে নিজের কাজে ধাওতাল সাহু অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে। প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকাত্তর চরিত্রে মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে। বিংশ শতাব্দীতে এ ধরনের লোক যে আছে, না দেখিলে বিশ্বাস করা যায় না। ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম, প্রায় 63-64। কাছারি পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে 12-13 মাইল দূরে নওগছিয়া নামে গ্রামে তাহার বাড়ি। এই অঞ্চলে প্রজা, জোতদার, জমিদার, ব্যবসাদার প্রায় সকলেই
ধাওতাল শাহুর খাতক, কিন্তু তাহার মজা এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না। কত লোক যে কত টাকা তাহার ফাঁকে দিয়াছে, তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না, কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না। বিশেষত সে বলে, যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়াছে, তখন ব্যবসা হিসেবেও টাকা দেওয়া উচিত। একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করিতে আসিল, উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র। বলিল, হুজুর, মেহেরবানি করে একটু দেখবেন দলিলগুলো। পরীক্ষা করিয়া দেখি প্রায় 8-10 হাজার টাকার দলিল ঠিক সময় নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে। উড়ানির আর এক মুড়ো খুলিয়া সে আরো কতকগুলি জরাজীর্ণ কাগজ বাহির করিয়া বলিল, এগুলো দেখুন দেখি হুজুর। ভাবে একবার জেলায় গিয়ে উকিলদের দেখাই তো মামলা কখনো করিনি, করা পোষায় না। তাগাদা করি, দিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে। দেখিলাম সবগুলি তামাদি দলিল, সব শুদ্ধ জড়াইয়া সে আরো 4-5 হাজার টাকা। ভালো মানুষকে সবাই ঠকায়। বলিলাম, শাহুজি, মহাজনী করা তোমার কাজ নয়। এই অঞ্চলে মহাজনী করতে পারবে রাসবিহারী সিং রাজপুতের মতো দুধে লোকেরা, যাদের 7-8টা লাঠিয়াল আছে। খাতকের খেতে নিজের ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে, ফসল ক্রোক করে টাকা সুদ আদায় করে। তোমার মতো ভালো মানুষ লোকের টাকা শোধ করবে না কেউ, দিও না কাউকে আর। ধাওতালকে বুঝাইতে পারিলাম না। সে বলিল, সবাই ফাঁকি দেয় না হুজুর, এখনো চন্দ্র সূর্য উঠছে, মাথার উপর দিন দুনিয়ার মালিক এখনো আছেন। টাকাকে বসিয়ে রাখলে চলে, সুদে না বাড়লে আমাদের চলে না হুজুর, এই আমাদের ব্যবসা। তাহার এই যুক্তি আমি বুঝিতে পারিলাম না। সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমন তোরে ব্যবসায় জানি না। ধাওতাল শাহু আমার সামনে অম্লান বদনে 15-16 হাজার টাকা তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল। এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ। অবশ্য বাজে কাগজের পর্যায়ে তাহারা আসিয়া দাঁড়াইয়াছে বটে। তাহার হাত কাঁপিল না, গলার স্বর কাঁপিল না। বলিল, রাইচি আর রেডির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর, নয়তো আমার পৈতৃক আমলে একটা ঘষা পয়সাও ছিল না। আমিই করেছি, আবার আমিই লোকসান দিচ্ছি। ব্যবসা করতে গেলে লাভ লোকসান আছেই হুজুর। তা আছে স্বীকার করি, কিন্তু কয়জন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীনভাবে সহ্য করিতে পারে, সে কথাই ভাবিতেছিলাম। তাহার বড় মানসিক গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে। একটা লাল কাপড়ে বাটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখানা জাতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয়। আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল, রোজ এক কনুয়া করে সুপুরি খাই বাবুজি, সুপুরি বড় খরচ আমার। বৃত্তের নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয়, তবে ধাওতাল শাহুর মতো দার্শনিক আমি তো অন্তত দেখি নাই। ফুলকিয়ার ভেতর দিয়ে যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়ে যাইতাম। কুমার অর্থে কুম্ভকার নয়, ভুইহার বামুন। খুব বড় একটা প্রাচীন পাকুর গাছের নিচে জয়পালের ঘর। সংসারে সে সম্পূর্ণ একা, বয়সীয় প্রাচীন, লম্বা রোগা চেহারা, মাথায় লম্বা সাদা চুল। যখনই যাইতাম তখনই দেখিতাম কুড়ে ঘরের দোরের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে। জয়পাল তামাক খাইত না, কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছে বলেও মনে হয় না। গান গাইতে শুনি নাই। সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কিভাবে যে এমন ঠায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না। জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম। প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত দুটা কথা না বলিয়া যাইতে পারিতাম না। জিজ্ঞাসা করিলাম, জয়পাল, কি করো বসে? এই বসে আছি হুজুর। বয়স কত হলো? তা হিসেব রাখিনি, তবে যেবার কুশিন নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি। বিয়ে করেছিলে? ছেলেপুলে আছে? পরিবার মরে গিয়েছে আজ 20-25 বছর। দুটো মেয়ে ছিল, তাও মারা গেল, সেও 13-14 বছর আগে। এখন একাই আছি। আচ্ছা, এই যে একা এখানে থাকো, কারোর সঙ্গে কথা বলো না, কোথাও যাও না, কিছুও করো না, এ ভালো লাগে? একঘেয়ে লাগে না? জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিত, কেন খারাপ লাগবে হুজুর? বেশ থাকি, কিছু খারাপ লাগে না।
জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝিতে পারিতাম না। আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি, হয় কোনো কাজ, নয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, নয় বই, নয় সিনেমা, নয় বেড়ানো, এছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না। ভাবিয়া দেখিতাম দুনিয়া কত কি পরিবর্তন হইয়া গেল। গত 20 বৎসর জয়পাল কুমার ওর ঘরের দোরটায় ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকু খবর রাখে। আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখন জয়পাল এমনই বসিয়া থাকিত। বিয়ে যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনই করিয়া বসিয়া থাকি। আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু, তারই সঙ্গে মিলাইয়া জয়পালের বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম। জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা পতিত জমি ও মকাই ক্ষেত। কাজেই আশেপাশে কোনো বসতি নাই। ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম, 10-15 লোক ঘরের বাস। সকলেই চতুর্দিক ব্যাপী জঙ্গলমহলে মহিষ চড়াইয়া দিন গুজরান করে। সারাদিন ভূতের মতো খাটে, আর সন্ধ্যার সময় কলায় ভুসির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়া শুদ্ধ বসিয়া গল্পগুজব করে, খৈনি খায়, কিংবা শাল পাতার পিকার ধূমপান করে। হুকায় তামাক খাওয়ার চলন এদেশে খুবই কম, কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই। প্রাচীন পাকুর গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে। দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে। স্থানটা ঘন ছায়া ভরা, নির্জন, আর সেখানটাতেই দাঁড়ায় যেদিকেই চোখ পড়ে সেদিকে নীল নীল পাহাড়, দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতো মণ্ডলাকারে দাঁড়াইয়া। আমি পাকুর গাছের বন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলে নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদিগ্ন নিস্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছুটাছুটি করিয়া বেড়ায় লাভ কি? কি সুন্দর ছায়া এই শ্যামবংশী বটের! কেমন মন্থর যমুনা জল! অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ে উজানে চলিয়া যাওয়া কি আরামের! কিছু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিধারে বাধা বন্ধব শূন্য প্রকৃতিও আমাকে ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার, উদাসীন ও নিষ্পৃহ করিয়া তুলিতেছে। শুধু তাই নয়, আমার যে চোখে কখনো এর আগে ফোটে নাই সে চোখ যেন ফুটিয়াছে। সে সব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবিতেছে। ফলে এই মুক্ত প্রান্তর ও ঘনশ্যামা অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছে যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে, মন টিকিতে চায় না। মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব, কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কালবৈশাখীর মেঘের মধ্যে, তারাভরা নিদিক নিশীতের মধ্যে ডুব দিব। ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহুদূর পিছন ফেলিয়া মুকুন্দি চাকলাদারের হাতে বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি তখন সুদূর বিসর্পী নিবিশ্যাম বনানী, প্রান্তর, শিলাস্তূপ, বনটিয়ার ঝাঁক, নীলগায়ের জেরা, সূর্যালোক, ধরনের মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়। খুব জ্যোৎস্না, তেমনি হাড় কাঁপানো শীত, পৌষ মাসের শেষ। সদর কাছারি হইতে লবটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করিতে গিয়াছি। লবটুলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ হইয়া সকলের আহার দি হইতে রাত 11টা বাজিয়া যাইত। একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি তত রাত্রে আর সে কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে। পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ওখানে কে দাঁড়িয়ে? পাটোয়ারি বলিল, ও কুন্তা, আপনার আসবার কথা শুনে আমায় কাল বলছিল ম্যানেজার বাবু আসবেন, তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব। আমার ছেলেপুলে বড় কষ্ট, তাই বলেছিলাম যাস। কথা বলিতেছি এমন সময় কাছারির টহলদার বলোয়া আমার পাতের ডাল মাখা ভাত, ভাঙা মাছির টুকরা, পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত, দুধের বাটির ভুক্তা বিশিষ্ট দুধ ভাত সব লইয়া গিয়া মেয়েটার আনিত একটা পাতলের কানা উঁচ থালায় ঢালিয়া দিল। মেয়েটি চলিয়া গেল। 8-10 দিন সেবার লবটুলিয়ার কাছারিতে ছিলাম। প্রতি রাত্রি দেখিতাম ইদারার পারে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রি আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে শুধু আঁচল গায়ে দিয়া দাঁড়াইয়া আছে। প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহল বসে
পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা যে রোজ ভাত নিয়ে যায় ওকে, আর এই জঙ্গলে থাকেই বা কোথায়? দিনে তো কখনো দেখিনি ওকে। পাটোয়ারি বলিল, বলছি হুজুর। ঘরের মধ্যে সন্ধ্যা হইতে কাঠের গুঁড়ি জ্বালাইয়া গনগনে আগুন করিয়া হইয়াছে। তারই ধারে চেয়ার পাতিয়া অনেকক্ষণ ধরিয়া বসিয়া কিস্তির আদায়ী হিসাব মিলাইতেছিলাম। আহারাদি শেষ করিয়া আসিয়া মনে হইল একদিনের পক্ষে কাজ যথেষ্ট করিয়াছি। কাগজপত্র গুটাইয়া পাটোয়ারি গল্প শুনিতে প্রস্তুত হইলাম। শুনুন হুজুর, বছর 10 আগে এ অঞ্চলে দেবী সিং রাজপুতে বড় দরবরা ছিল। তার ভয়ে যত গাঙ্গতা আর চাষি ও চোরের প্রজা জুজু হয়ে থাকত। দেবী সিং এর ব্যবসা ছিল খুব চড়া, সুদে টাকা ধার দেওয়া এইসব লোককে, আর তারপর লাঠিবাজি করে সুদ আসল টাকা আদায় করা। তার তবে 8-9 জন লাঠিয়াল পাইকই ছিল। এখন যেমন রাসবিহারী সিং রাজপুত এই অঞ্চলের মহাজন, তখন ছিল দেবী সিং। দেবী সিং জৈনপুর জেলা থেকে এসে পুনিয়া বাস করে, তারপর টাকা ধার দিয়ে জোর জবরদস্তি করে এদেশের যত ভীত গাঙ্গতা প্রজাদের হাতের মুঠোয় পুড়ে ফেললে। এখানে আসবার বছর কয়েক পরে সে কাশি যায় এবং সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়ে তার 14-15 বছরের মেয়ের সঙ্গে দেবী সিং খুব ভাব হয়। তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে এখানে আসে। দেবী সিং এর বয়স 27-28 হবে। এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করে, কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললে, তখন দেবী সিং এর নিজের জাত ভাই রাজপুতরা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে একঘরে করলে। পয়সার জোরে দেবী সিং এর সেসব গ্রাহ্য করতো না। তারপর বাবুগিরি আর অযথা ব্যয় করে এবং এই রাসবিহারী সিং এর সঙ্গে মকদ্দমা করতে গিয়ে দেবী সিং সর্বশান্ত হয়ে গেল। আজ বছর 4 হলো সে মারা গিয়েছে। ওই কুন্তাই দেবী সিং এর রাজপুত্রের সেই বিধবা স্ত্রী। এক সময় ও লবটুলিয়া থেকে কিংখাবের ঝালর দেওয়া পালকি চেপে কুশীয় কলবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত। বিকানের মিষ্টি খেয়ে জল খেত। আজ ওর এই দুর্দশা। আরো মুশকিল এই যে বাইজির মেয়ে সবাই জানে বলে ওর এখানে জাত নেই। তাকে ওর স্বামীর আত্মীয় বন্ধু রাজপুতদের মধ্যে কি দেশওয়ালি গাঙ্গতার মধ্যে। ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে, তাই টুকরি করে খেতে খেতে বেরিয়ে কুড়িয়ে এনে বছরে 2-1 মাস ও ছোট ছোট ছেলে মেয়েদের আধপিটা খাইয়ে রাখে। কিন্তু কখনো হাত পেতে ভিক্ষা করতে ওকে দেখিনি হুজুর। আপনি এসেছেন জমিদারের ম্যানেজার, রাজার সমান, আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই। বলিলাম, ওর মা সেই বাইজি ওর খোঁজ করেনি তারপরও কখনো? পাটোয়ারি বলিল, দেখিনি তো কখনো হুজুর। কুন্তাও কখনো মায়ের খোঁজ করেনি। ওই দুঃখ ধান্দা করে ছেলেপুলেকে খাওয়াচ্ছে। ক্ষণ ওকে কি দেখছেন? ওর এক সময় যা রূপ ছিল, এ অঞ্চলে সেরকম কখনো কাউকে দেখিনি। এখন বয়স হয়েছে, আর বিধবা হওয়ার পরে দুঃখে কষ্টে সে চেহারার কিছুই নেই। বড় ভালো আর শান্ত মেয়ে কুন্তা, কিন্তু এদেশে ওকে কেউ দেখতে পারে না। সবাই নাক ছিটকে থাকে, নিচু চোখে দেখে, বোধহয় বাইজির মেয়ে বলে। বলিলাম, তা বুঝলাম, কিন্তু এই রাত 12টার সময় এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ও একা লবটুলিয়ে বস্তিতে যাবে, সে তো এখান থেকে প্রায় 3 পোয়া পথ। ওর কি ভয় করলে চলে হুজুর? এই জঙ্গলে হরবক্তকে একলা ফিরতে হয়, নইলে কে আছে ওর যে চালাবে? তখন ছিল পৌষ মাস। পৌষ কিস্তির তাগাদা শেষ করিয়া চলিয়া আসিলাম। মাঘ মাসের মাঝামাঝি আর একবার একটা ক্ষুদ্র চড়ি মহাল ইজারে দেবার উদ্দেশ্যে লবটুলিয়া যাওয়ার প্রয়োজন হইয়াছিল। তখনও শীত কিছুমাত্র কমে নাই। তারপরে সারাদিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বাড়িতে লাগিল। কদিন মহলের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছারি হইতে অনেক দূরে গিয়া পড়িয়াছি। সেদিকটাতে বহুদূর পর্যন্ত শুধু কুল গাছের জঙ্গল। এইসব জঙ্গল জমা লইয়া ছাপড়া ও মজফরপুর জেলার কালোয়া জাতীয় লোকে লাক্ষাত চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে। কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভরিবার উপক্রম করিয়াছি। এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে আত্মক্রন্দনের শব্দ, বালক বালিকার গলা চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিগালাজ শুনিতে পাইলাম। কিছুদূর অগ্রসর হয়ে দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদের চাকরের চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে। মেয়েটির পরনে ছিল মলিন বস্ত্র, সঙ্গে 2-3টি ছোট ছোট রণুদ্যমান বালক বালিকা, 2জন ছত্রচক্রের মতো
একজনের হাতে একটা ছোট ঝুড়িতে ঝুড়ি পাকা কুল। আমাকে দেখিয়া ছত্রী দুজন উৎসাহ পাইয়া যাহা বলিল তাহার অর্থ এই যে তাহাদের ইজারাকার জঙ্গলে এই গাঙ্গতিন চুরি করিয়া কুল পড়িতেছে বলিয়া তাহাকে কাছাইতে পাটোয়ারিয়া বিচারার্থ ধরিয়া লইয়া যাইতেছে। হুজুর আসিয়া পড়িয়াছেন, ভালোই হইয়াছে। প্রথমে ধমক দিয়া মেয়েটিকে তাহাদের হাত হইতে ছাড়াইলাম। মেয়েটি তখন ভয়ে লজ্জায় জড়সড় হইয়া একটি কুলঝোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে। তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল। ইজারাদের লোকেরা কি সহজে ছাড়িতে চায়? তাহাদের বুঝাইলাম, বাপু, গরিব মেয়ে মানুষ যদি ওর ছেলেপুলেকে খাওয়াবার জন্য ঝুড়ির টক ফুল কুড়াইয়া পড়ে থাকে, তাহাতে তোমাদের লাক্ষা চাষে বিশেষ কি ক্ষতিটা হইয়াছে? উহাকে বাড়ি যাইতে দাও। একজনে বলিল, জানেন না হুজুর, ওর নাম কুন্তা, ওর লপটুলেতে ওর বাড়ি, ওর অভ্যেস চুরি করে কুল পাড়া। আরও একবার আর বছর হাতে হাতে ধরেছিলাম, ওকে এবার শিক্ষা না দিয়ে দিলে। প্রায় চমকায় উঠিলাম। কুন্তা? তাহাকে তো চিনি নাই। তাহার একটা কারণ, দিনের আলোতে কুন্তাকে তো দেখি নাই, যাহা দেখিয়াছি রাত্রে। ইজারাদারের লোকজনকে তৎক্ষণাৎ শাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম। সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলেপুলেদের লইয়া বাড়ি চলিয়া গেল। যাইবার সময় কুলের ধামাটি ও আকশি গাছটা সেখানেই ফেলিয়া গেল, বোধহয় ভয়ে ও সংকোচে। আমি উপস্থিত লোকগুলোর মধ্যে একজনকে সেগুলো কাছাইতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইয়া ভাবিল ধামা ও আকশি সরকারের নিশ্চয়ই বাজেয়াপ্ত হইবে। কাছারিতে আসিয়া পাটিয়ারিকে বলিলাম, তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারি লাল? বনোয়ারি পাটারি খুব দুঃখিত হইল। বনোয়ারি লোকটা ভালো, এদেশের তুলনায় সত্যি তার হৃদয়ে দয়া মায়া আছে। কুন্তার ধামা ও আকশি সে তখনই পাইক দিয়া লপটুলিতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল। সেই রাত্রি হইতে কুন্তা বোধ হয় লজ্জায় কাছারিতেও ভাত তৈতে আসে নাই। শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে। আমাদের এই জঙ্গল মহলে পূর্ব দক্ষিণ সীমানা হইতে 7-8 ক্রোশ দূরে, অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় 14-15 ক্রোশ দূরে ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে। এবার সেখানে যাইব বলিয়া ঠিক করিয়াছিলাম। বহু লোকের সমাগম অনেকদিন দেখি নাই। এদেশের মেলা কিরকম জানিবার একটু কৌতূহল ছিল, কিন্তু কাছারির লোকে পুণ্য নিষেধ করিল। পথ দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি, উপরন্ত গোটা পথটার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মহিষের ভয়। মাঝে মাঝে বস্তি আছে বটে, কিন্তু সে বড় বড় দূরে। বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসিবে না ইত্যাদি। জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পাই নাই। এই সময়ে এইসব জায়গায় যতদিন আছি যাহা করিয়া লইতে পারি, বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব পাহাড় জঙ্গল, কোথায় পাইব বাঘ বা বন্য মহিষ? ভবিষ্যতের দিনে আমার মুখে গল্প শ্রবণৃত পত্রপত্রীদের মুখ ও উৎসুক তরুণ দৃষ্টি কল্পনা করিয়া মুনেশ্বর মাহাতো। পাটোয়ারি ও নবীন বাবু মুহুরীর সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম। আমাদের মহালের সীমানা ছাড়াইতেই 2 ঘণ্টা লাগিয়া গেল, কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহালয়ের জঙ্গল বেশি। পথ নাই বলিলেও চলে, ঘোড়া ভিন্ন অন্য কোনো যানবাহন সে পথে চলা অসম্ভব। যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, শাল জঙ্গল, দীর্ঘকাশ ও বনঝাউয়ের বন, সমস্ত পথটা উঁচু নিচু, মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি, রাঙামাটির ডাঙা, ছোট পাহাড়, পাহাড়ের উপর ঘন কাটা গাছের জঙ্গল। আমি যদিচ্ছাক্রমে কখনো দ্রুত কখনো ধীরে অশ্বচালনা করিতেছি। ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হইতেছে না। খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের দরুন কিছু দূর অন্তর অন্তর ঘোড়ার চাল ভাঙিয়া যাইতেছে। কখনো গ্যালপ, কখনো দুলকি, কখনো বা পায়চারি করিবার মতো মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছে। আমি কিন্তু কাছারি ছাড়িয়া পর্যন্তই আনন্দে মগ্ন হইয়া আছি। এখানে চাকরি লইয়া আসার দিনটি হইতে এদেশের এই ধুধু মুক্ত প্রান্তর ও বনভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিতেছে। সভ্য জগতের শত প্রকারের আরামের উপকরণ ও অভ্যাসকে ভুলাইয়া দিতেছে। বন্ধু বান্ধব পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে। যাক না ঘোড়া আসতে বা জোরে। শৈলশানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নিচে উপরে মাঠে সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড়ঝাড় ধাতব ফুলের ভারে অবনত। গোলগুলি ফুলের নিষ্পত্র
দুগ্ধ শুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতো ফুলের মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে। তখন কতটা পথ চলিল, কে রাখে তার হিসাব? কিন্তু হিসাব খানিকটা যে রাখিতেই হইবে, নতুবা দিগ্ভ্রান্ত পদভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা। আমাদের জঙ্গলের সীমানা অতিক্রম করিবার পূর্বেই এই সত্যটি ভালো করিয়া বুঝিলাম। কিছুদূর তখন অন্যমনস্কভাবে গিয়াছি, হঠাৎ দেখি সম্মুখে বহুদূরে একটা খুব বড় অরণ্যানী ধূম্রনীল শীর্ষদেশ রেখাকারে দিগ্বলয় সে অংশে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কোথা হইতে আসলো এত বড় বন এখানে? কাছাইতে কেহ তো এখনো বলে নাই। মৈশুণ্ডির মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য বর্তমান। পরক্ষণে ঠাহর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি। সম্মুখের বনরেখা মোহনপুরা রিজার্ভ ফরেস্ট না হইয়া যায় না, যাহা আমাদের কাছারি হইতে খাড়া উত্তর পূর্ব কোণে অবস্থিত। এসব দিকে চলতে বাধাপথ বলিয়া কোনো জিনিস নাই। লোকজনে কেহ বড় একটা হাঁটে না। তাহার উপর চারিদিকে দেখিতে ঠিক একই রকম, সেই এক রঙের ডাঙা, এক ধরনের গোলগলি ও ধাতব ফুলের বন, সঙ্গে সঙ্গে আছে চড়ার রৌদ্রে কম্পমান তাপতরঙ্গ। দিকভুল হইতে বেশিক্ষণ লাগে না আনাড়ি লোকের পক্ষে। ঘোড়ার মুখ আবার ফিরাইলাম। হুঁশিয়ারি হইয়া গন্তব্যস্থানের অবস্থান নির্ণয় করিয়া একটা দিগ্বচিক চিহ্নিত দূর হইতে আন্দাজ করিয়া বাছিয়া লইলাম। অকুল সমুদ্রে জাহাজ ঠিক পথ চালনা, অনন্ত আকাশে এরোপ্লেনে পাইলটের কাজ করা, আর এইসবে অজানা সুবিশাল পথহীন বনপ্রান্তরে অশ্ব চালনা করিয়া তাহাকে গন্তব্যস্থানে লইয়া যাওয়া প্রায় একই শ্রেণীর ব্যাপার। অভিজ্ঞতা যাহাদের আছে, তাহাদের এ কথার সত্যতা বুঝিতে বিলম্ব হইবে না। আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুল্মরাজি, আবার বনকুসুমের মৃদু মধুর গন্ধ, আবার অনাবৃত শিলাস্তূপ সদৃশ্য প্রতীয়মান গণ্ডশৈলমালা, আবার রক্ত পলাশের সভা। মেলা বেশ চড়িল। জল খাইতে পাইলে ভালো হইত। ইহার মধ্যে মনে হইল, কালো নদী ছাড়া এই পথে কোথাও কোনো জল নাই। জানি এখনো আমাদের জঙ্গলের সীমা কতক্ষণে ছাড়াইব ঠিক নাই। কালো নদী তো বহুদূর। এই চিন্তার সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল। মুকুন্দি চাকলাদারকে বলিয়া দিয়াছিলাম, আমাদের মহলের সীমানায় সীমানা জ্ঞাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজার অনুরূপ যাহা হয় কিছু পুঁতিয়া রাখে। এ সীমানা কখনো আসি নাই দেখিয়া বুঝিলাম চাকলাদার সে আদেশ পালন করে নাই। ভাবিয়াছে এই জঙ্গল ঠেলিয়া কলিকাতা ম্যানেজার বাবু আর সীমানা পরিদর্শনে আসিয়াছেন। তুমিও যেমন, কে খাটিয়া মরে, যেমন আছে তেমনই থাকুক। পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোঁয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম। জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পুড়াইয়া কয়লা করিতেছে। এই কয়লা তাহার গ্রামে গ্রামে শীতকালে বেচিবে। এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন করিয়া শীত নিবারণ করে। কাঠ কয়লা 4 পয়সায় বিক্রি হয়, তাও কিনিবার পয়সা অনেকের জোটে না। আর এত পরিশ্রম করিয়া কাঠ কয়লা পুড়াইয়া পয়সা 4 দরে বেচিয়া কয়লা ও ময়লাদের মজুরি বা কিভাবে পোষায়, তাও বুঝি না। এদেশে পয়সা জিনিসটা বাংলাদেশের সমত সস্তা নয়। এখানে আসিয়া পর্যন্ত তা দেখিতেছি। শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি, কেদ ও আমলকির বনে, সেখানে বড় একটা মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করিয়া কাঁচা শালপাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে। আমি যখন গেলাম, লবণ ছাড়া অন্য কোনো উপকরণ নাই। নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়িতেছে। একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়ে আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে। জিজ্ঞাসা করিলাম, কি ও গর্তের মধ্যে কি পুড়ছে? তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া ভীত নেত্রে আমার দিকে চাহিয়া থতমত খাইয়া বলিল, লকড়ি কয়লা হুজুর। আমার ঘোড়ায় চড়া মূর্তি দেখিয়া লোকগুলো ভয় পাইয়াছে। বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিয়াছে। এসব অঞ্চলের বন গভর্নমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত। বিনা অনুমতিতে বন কাটা কি কয়লা পোড়ানো বেআইনি। তাহাদের আশ্বস্ত করিলাম, আমি বন বিভাগের কর্মচারী নই। কোনো ভয় নাই তাদের, যত ইচ্ছা কয়লা করুক। একটু জল পাওয়া যায় এখানে? খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাজা ঝকঝকে জামবাটিতে পরিষ্কার জল আনিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম, কাছে বনের মধ্যে ঝর্ণা আছে, তার জল। ঝর্ণা? আমার কৌতূহল হইল। ঝর্ণা কোথায়? শুনি নাই তো এখানে ঝর্ণা আছে। উহারে বলিল, ঝর্ণা নাই হুজুর, উনুই। পাথরের গর্তে একটু একটু করে জল জমে।
1 ঘন্টায় আছড়ে জল হয়, খুব সাফা পানি, ঠান্ডাও বহুত। জায়গাটা দেখিতে গেলাম, কি সুন্দর ঠান্ডা বনবিথি। পাখিরা বোধ হয় এই নির্জন অরণ্যের শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিশীথ রাত্রে জলকেলি করিতে নামে। বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেদের ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা। তলাটা কালো পাথরের, একখানা খুব বড় প্রস্তর বেদি যেন কালে ক্ষয় পাইয়া ঢেকির গড়ের মতো হইয়া গিয়াছে, যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়া সৃষ্টি করিয়াছে। পিয়াল ও শালমঞ্জুরের সুগন্ধ বনের ছায়া ভুরভুর করিতেছে। পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে। এইমাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে, এখনো ৮ ছটাক জলও জমে নাই। উহারা বলিল, এই ঝর্ণার কথা অনেকে জানে না হুজুর, আমরা বনের জঙ্গলে হর ওয়াক্ত বেড়াই, আমরাই জানি। আরো মাইল ৫ গিয়া কারো নদী পড়িল, খুব উঁচু বালির পাড় দুধারে, অনেকটা খাড়া নিচে নামিয়া গেলে তবে নদীর খাত। বর্তমানে খুব সামান্যই জল আছে, দুপানে অনেক দূর পর্যন্ত বালুকাময় তীর ধুধু করিতেছে, যেন পাহাড় হইতে নামিতেছে মনে হইল। ঘোড়ার জল পার হইয়া যাইতে যাইতে এক জায়গায় ঘোড়ার জিন পর্যন্ত আসিয়া ঠেকিল। রেকাব দল শুদ্ধ পা মুড়িয়া অতি সন্তপর্ণে পার হইলাম। ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ, সর্বোচ্চ পলাশ ফুলের মেলা। একবার দূরে একটা বুনো মহিষকে ধাতব ফুলের বন হইতে বাহির হইতে দেখিলাম। সেটা পাথরের উপর দাঁড়াইয়া পায়ের খুর দিয়া মাটি খুঁড়িতে লাগিল। ঘোড়ার মুখে লাগাম কষিয়া থমকায়া দাঁড়াইলাম। ত্রিসীমানায় কোথাও জনমানব নাই, যদি শিং পাতিয়া তাড়া করিয়া আসে। কিন্তু সৌভাগ্যের বিষয়, সেটা আবার পথের পাশের বনের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ ছিল এর ৩য় পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, নতুন যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে সেটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।